স্বাগত খেলাযোগে, আপনাদের সাথে আছি খালিদ জামিল। ঘরের মাঠে হবে আসল খেলা। বৈশাখের তপ্ত দুপুরে নিউজিল্যান্ডকে সবক শেখানো যাবে ভালো। বাংলাদেশের পেস অ্যাটাকের কারণে কিউইদের এমনিতেই ঘুম হারাম। মাঠের লড়াইয়ে ব্যাটাররাও দেবেন নিজেদের সেরাটা। নিউজিল্যান্ড পাত্তাই পাবে না বাংলাদেশের বিপক্ষে, কিন্তু সব প্রেডিকশন মাঠে মারা। প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগাররা দিশেহারা। ম্যাচ রিপোর্টে বিস্তারিত। ৪৪ ওভারে টিগনারের একটা গুড লেন্থের বলে চিকি শট খেলতে চেয়েছিলেন টাইগার ক্যাপ্টেন মেহেদী মিরাজ, কিন্তু আফসোস অঙ্ক মেলাতে পারলেন না। আর স্ট্যাম্পের পেছনে টম লাথামও ওত পেতেই ছিলেন ক্ষুধার্ত শিকারীর মতো। ডাইভিংয়ে ক্যাচ লুফে নিলেন বলটা। দলের অন্যতম ভরসা মেহেদী মিরাজ ফিরলেন ৬ রানে, আর সেখান থেকেই বাংলাদেশের হাত থেকে ম্যাচটা যেতে শুরু করলো বেরিয়ে। মেহেদী মিরাজরা দিনের শুরুটা অবশ্য করেছিল নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে। ওপেনার নিক কেলির উইকেট আর্লি তুলে নিয়ে ভালোই আভাস দিয়েছিলেন শরীফুল। তবে দুই অভিজ্ঞ ক্যাম্পেইনার হেনরি নিকোলস আর উইল ইয়ং দলের ভিত গড়ে দিলেন। দুজনের পার্টনারশিপে আসে ৭৩ রান। ইয়ং ৩০ রানে ফিরলেও ঠিকই 50 তুলে নেন নিকোলস। ঋষাদের বলে কাটা পড়ার আগে ৮৩ বলে ৬৮ রান করেন তিনি। তবে ক্যাপ্টেন টম লাথাম আর মোহাম্মদ আব্বাস দুজনেই ফিরেছেন ১৪ করে। কিন্তু ওদের চেয়ে তুলনামূলক অনভিজ্ঞ ডিন ফক্সক্রফট লোয়ার মিডল অর্ডারে ধরেছেন কিউই ব্যাটিং অর্ডারের হাল। নাহিদ রানার বলে নিজের উইকেট হারানোর আগে ৫৮ বলে করেছেন ৫৯ রান। নাথান স্মিথ ২১ রান করেছিলেন অপরাজিত। আর টাইগারদের হয়ে দুটি করে উইকেট শিকার করেছেন তাসকিন শরীফুল আর রিশাদ হোসেন। জবাব দিতে নেমে শুরুতেই তানজিদ তামিমের উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তও থিতু হতে পারেননি। এক ম্যাচের দৈর্ঘ্য বাড়িয়েছেন আরও এক ম্যাচ। তবে সাইফ হাসানের সাথে লিটন দাসের ৯৩ রানের পার্টনারশিপ আশা যোগায় বাংলাদেশের। লিটন 50 মিস করেছেন বটে, তবে সাইফ ঠিকই প্রস্তুতি ম্যাচের কন্টিনিউইটি রক্ষা করেছেন। যে যাত্রায় সেঞ্চুরির ধারে কাছে যেতে না পারলেও ৮ বাউন্ডারি আর ১ ওভার বাউন্ডারিতে তুলে নিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় 50। দুজনেরই ফেরার পর বাংলাদেশের হাল ধরেন তাওহিদ হৃদয়। 50ও তুলে নিয়েছিলেন, তবে সঙ্গ পাননি। মেহেদী মিরাজ ফিরে যাওয়ার পরেই মোটামুটি ঠিক হয়ে যায় মিরপুরের এই ম্যাচের ভাগ্য। হৃদয় আউট হন ৬০ বলে ৫৫ করে, আফিফ ২৭, সেটা ৪৯ বল খেলে। বাংলাদেশের ব্যাটাররা থামে ২২১ রানে। সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের হার ২৬ রানে। খালিদ জামিল, ৭১। তুলনামূলক দুর্বল দল নিউজিল্যান্ডের বিপক্ষে এমন হার হজম করা কঠিন। হয়তো সে কারণেই ম্যাচের শেষে মাঠে কয়েক দফা মিটিং সারেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। দ্বিতীয় ম্যাচে কি হিংস্র রূপে ফিরতে পারবে টিম বাংলাদেশ? হারার পর প্রেস কনফারেন্সে আসা সাইফ হাসানের কণ্ঠেও তেমন জোর দেখা যায়নি। সাইফুল রূপকের রিপোর্ট। ব্যাকআপ টিম আসছে না কি আসছে এটা জানি না, নিউজিল্যান্ডের ন্যাশনাল টিম খেলতেছে এটা আমরা জানি। সাইফ হাসান ভুল কিছু তো বলেননি, এটা তো নিউজিল্যান্ডের জাতীয় দলই। এ বা বি এরকম কিছু তো আসলে নিউজিল্যান্ড নামের পাশে নেই। কিন্তু সাইফ হাসানও খুব ভালো করে জানেন যে আইপিএল এবং পিএসএল এ নিউজিল্যান্ডের মূল ক্রিকেটাররা বা তারকা ক্রিকেটাররা ওখানে খেলছে, যে কারণে দ্বিতীয় সারির অথবা তৃতীয় সারির ক্রিকেটাররাই এই বাংলাদেশে এসেছে। বলা যায় নতুন একটা দল বা নতুন ক্রিকেটাররা, তাদের বিপক্ষে এমন বড় ব্যবধানে হার, ২৬ রানে হার, ডমিনেটিং পারফরমেন্স এই নিউজিল্যান্ডের শেরে বাংলায় নিশ্চয়ই চাপে ফেলছে বিসিবির নতুন সভাপতি তামিম ইকবালকে। ম্যাচ শেষে আমরা দেখলাম তিনি আলাদাভাবে ক্যাপ্টেনের সাথে কথা বলেছেন। এরপর আমরা দেখেছি তামিম ইকবাল, টিম অপারেশনস ম্যানেজার নাফিস ইকবাল, ক্রিকেট অপারেশনসের ইনচার্জ শাহরিয়ার নাফিস সহ দুই নির্বাচক হাবিবুল বাশার এবং নাইম ইসলামের সঙ্গে লম্বা সময় মাঠে আলোচনা সেরেছেন। কারণ এই নিউজিল্যান্ডের বিপক্ষে ডমিনেট করে জেতার তারা স্বপ্ন দেখেছেন। ম্যাচে দেখা গেল ভিন্ন চিত্র। কেন এমনটা হলো? এই পিচে আগে বোলিং পরে ব্যাটিং, সাইফ হাসানরা আসলে কোথায় পিছিয়ে পড়লো? উইকেটটা ফার্স্ট থেকে একটু চ্যালেঞ্জিং ছিল, বাট কিছু রং টাইমে আমাদের উইকেটগুলো পড়ছে। যেমন আমার উইকেটটা যদি আমি আরেকটু ক্যারি করতে পারতাম, সেট ব্যাটসম্যানের জন্য একটু ইজি ছিল। ক্যাচ মিস যেহেতু হয়েছে, ওখান থেকে কিছু রান অ্যাড হয়েছে। যদি ক্যাচগুলো হয়তো এক্সিকিউশন যদি প্রপারলি হতো আরও রান কম হতো। সো পার্ট অফ গেম। আর যেহেতু ক্যাচ মিস হয়েছে, এটা একটা মিস্টেক। একটা কথা আছে, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। আফিফের বেলায় এই কথাটা একদমই খাটে না। আফিফ ক্রিজে আসলেন, আস্তে আস্তে খেললেন, স্ট্রাইক রেট খুবই বাজে, ৪৯ বল খেলে মাত্র ২৭ রান করলেন। তিনি একদম নড়বড়ে ছিলেন এবং তার যেই নড়বড়ে অবস্থা সেটা তাওহিদ হৃদয়কে অনেকটা চাপে ফেলেছে। ২৩ থেকে ৩৮তম ওভার পর্যন্ত মাঝের এই ১৪-১৫ ওভারে কোনো বাউন্ডারি আসেনি টাইগারদের। দ্বিতীয় ম্যাচে কেমন করবে, কি ছকে আগাবে
নাকি চাপে থেকেই বাংলাদেশ ম্যাচে নামবে? আফিফ আর হৃদয় যখন ব্যাটিং করতেছিল তখন এরপরে ব্যাটসম্যান যদি চিন্তা করে ওই হিসাবে হয়তোবা ওরা কিছুটা টাইম নিয়েছিল, প্রপার রিকগনিশন ব্যাটসম্যান। সো আমার মনে হয় দে প্লেড ওয়েল আনটিল আফিফ ওয়াজ আউট। সো ও যদি আর একটু ক্যারি করতে পারতো আমার মনে হয় ঠিক হয়ে যেত। ইনশাল্লাহ আমরা সামনে ম্যাচ আরও বেটারভাবে চলে আসবো। ব্যাটিংয়ে অপ্রাপ্তি, পুরো ম্যাচে প্রাপ্তির জায়গা যদি খোঁজা হয় তাহলে শরীফুলের দারুণ একটা কামব্যাক। অথচ এই শরীফুলের এই ম্যাচে খেলারই কথা ছিল না। ঠিক টসের 1 মিনিট আগে বা 30 সেকেন্ড আগে টিম ম্যানেজমেন্ট খেয়াল করেছে যে মুস্তাফিজ পুরোপুরি ফিট না, তার হাঁটুতে একটু ব্যথা আছে। তখন দৌড়ে ফিল সিমন্স 22 গজের সামনে গিয়ে মিরাজকে বললেন যে মুস্তাফিজ এই ম্যাচে খেলছে না, তার জায়গায় শরীফুলকে খেলানো হোক। সেই শরীফুল এই ম্যাচে দুর্দান্ত বোলিং করেছে। দ্বিতীয় ম্যাচে মুস্তাফিজ ফিরলে শরীফুলকে বাদ দেওয়ার সুযোগ থাকবে না, তাহলে বাদ যাবে কি? সাইফুল রূপক, 71। চেনা কন্ডিশনটাও যেন টাইগারদের কাছে অচেনা। ব্যাটিংয়ে ছাপ ছিল না পরিকল্পনার, তবে প্রতিপক্ষ নিউজিল্যান্ড ঠিকই সফল নিজেদের প্ল্যানিংয়ে। ম্যাচ সেরা অলরাউন্ডার ডিন ফক্সক্রফট ম্যাচ শেষে জানিয়েছেন তেমনটাই। নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। প্রধানমন্ত্রী কন্যার শুকনো হাসি এবার টাইগারদের হার জাইমা রহমানের সঙ্গী। মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। দায়িত্ব নেয়ার পর টাইগারদের প্রথম ম্যাচ। মন খারাপ বিসিবি বস তামিম ইকবালেরও। ম্যাচটা টাইগাররা জিততেও পারত, ব্যাটিং ব্যর্থতাই মিরাজদের ডোবালো। নিউজিল্যান্ড দল আসলে কোথায় জিতল? Bangladesh, I think the way, like I mentioned, I think the wicket. শুরুতে আমরা ভেবেছিলাম রান তোলা কঠিন হবে। আমি যখন উইকেটে ছিলাম তখন ছেলেদের জিজ্ঞেস করছিলাম নিরাপদে স্কোর কত হতে পারে। তারা বলেছিল 240-এর বেশি রান ভালো হবে। আমরা জানতাম পিচ স্লো হয়ে গেলে এই রান তাড়া করা কঠিন। তবে পরের ম্যাচে পিচ ভালো হলে 280 থেকে 300 রানও লাগতে পারে। আজ আমাদের হাতে উইকেট থাকায় শেষ পর্যন্ত 250-এর কাছাকাছি পৌঁছতে পেরেছি, যা এখানে একটি ভালো স্কোর। ঢাকার ভ্যাপসা গরম কিংবা কন্ডিশন কোনোটাই বিপাকে ফেলতে পারেনি কিউইদের। মিরাজরা অসহায় নিজেদের ডেরাতে। ম্যাচ শেষ হবার লম্বা সময় পর হোম অফ ক্রিকেট ছেড়েছে টাইগাররা। মাঠেই ক্যাপ্টেন মিরাজের সঙ্গে লম্বা মিটিং সেরেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। কিউইরা দ্বিতীয় সারির দল, তারপরও ওরা টাইগারদের চমকেই দিল। Yeah, I think obviously, like I mentioned, the training wickets are quite similar, so we knew that the wickets, the more you use it, obviously it's going to get lower and slower. So again, it's just the adaptability from a batting team and then from a bowling team, and have the communication on what the wicket's doing and what's our plans to play on that wicket. But yeah, we knew. Obviously, it's a day game. It's a lot hotter, and days the sun is baking the wicket, and there's a lot of balls on the wicket. বাংলাদেশও ভালো খেলেছে। তারা শেষ পর্যন্ত ম্যাচে টিকে ছিল। তাদের একজন সেট ব্যাটসম্যান 50-এর ওপর রান করেছিল, তাই যে কোনো কিছুই হতে পারত। তবে আমরা নিয়মিত বিরতিতে উইকেট নিতে পেরেছি, যা আমাদের সাহায্য করেছে। ফ্যানদের মন ভারী। টাইগাররা জেতা ম্যাচটাও জিততে পারেনি। শেষ ওডিআই মিরাজদের জন্য তাই বাঁচা মরার লড়াই। সাইফ লিটনরা বুঝে গেছেন দ্বিতীয় সারির দল হলেও এই কিউইদের হালকাভাবে নেয়ার সুযোগ নেই। নাহিয়ান বিন জসিম, 71। বকেয়া বেতন ইস্যুতে এবার ম্যাচটাই বয়কট করলো বসুন্ধরা কিংসের বিদেশি ফুটবলাররা। শুক্রবার বাংলাদেশ ফুটবল লিগে রহমতগঞ্জের বিপক্ষে খেলেনি তারা। তাতে সমালোচিত হয়েছে কিংরা। রহমতগঞ্জের বিপক্ষে ম্যাচ শেষ করেছে 1-1 গোলের সমতায়। মুন্সিগঞ্জ থেকে হাসান সজীবের পাঠানো রিপোর্ট। দেশের সবচেয়ে পেশাদার ক্লাবগুলোর একটি বসুন্ধরা কিংস, অথচ তারাই এখন সমালোচনার কেন্দ্রে বেতন বকেয়া ইস্যুতে। পরিস্থিতি এতটাই ঘোলাটে, রহমতগঞ্জের বিপক্ষে মাঠে নামতে হয়েছে বিদেশি ফুটবলার ছাড়াই। ভাবা যায় আগেই গুঞ্জন ছিল বেতন না পাওয়ায় বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচ বয়কট করতে পারেন কিংসের ফুটবলাররা। শেষ পর্যন্ত লোকালরা খেললেও দেখা মেলেনি কোনো বিদেশির। দলের গোল মেশিন ডুরিয়েলটন গোমেজ, যাকে ছাড়া বসুন্ধরার একাদশ কল্পনা করাই কঠিন, তাকেও নামানো যায়নি এ ম্যাচে। আছে কি এর কোনো ব্যাখ্যা? কারণটা হচ্ছে ওরা বারবার করে বলছে আপনার খেলাটা চেঞ্জ করেন, এই মাঠটা আমাদের সম্ভব না। আমরা এই মাঠের আগেও ইঞ্জুরি হয়েছি, এর আগে আমাদের রাফালি ইঞ্জুরি হয়েছে এই মাঠে সেম জন্য। ওরা বলছে যদি মাঠ যদি চেঞ্জ না করেন তাহলে আমাদের জন্য প্রবলেম, আমরা মাঠ চেঞ্জ করতে পারি না, ওরা খেলবে না। যাই হোক, আমরা ডেফিনেটলি পেমেন্ট সব কিছু দেবো, কিন্তু ওরা হচ্ছে একদম প্রফেশনাল। চুন থেকে পান কষলে প্রবলেম হয়। আমাদের দেখেন অনেকগুলো প্লেয়ার কিন্তু চলে গেছে কারণ এই সমস্ত কারণে। আমরা যেভাবে ধরেন যে আজকে টাকা দেওয়ার কথা আজকে দিই নেই, কালকে টাকা দিব বলছি,
এবং কালকে ফেল করছি, আজকে ফেল করেছি, কালকে ফেল করেছি, এই ফেলটা ওরা মানতে রাজি না। যদিও এই ইস্যু নতুন নয়, গেল বছর তারিক কাজী, পরে কিউবা মিচেলও ছাড়েন ক্লাব। অভিযোগ একটাই, সময় মতো বেতন মেলেনি। লোকাল ফুটবলারদেরও কয়েক মাসের বেতন বকেয়া বলে অভিযোগ। ড্রেসিং রুমে জমেছে ক্ষোভ। যারা গত বছর ছিল সবাই কিন্তু রয়ে গেছে, কেউ কিন্তু ক্লাব লিভ করে না, একটা প্লেয়ারও না যে না আমরা যাই কিছু পাই, যতটুকু টাকাই পাই আমরা এই ক্লাবে খেলবো, যার জন্য আছে। আর এটা স্বাভাবিক, এটা বড় ক্লাবে উত্থান পতন হয়। ধরেন মোহামেডানের ধরেন, মোহামেডান 7 নম্বর এখন, সুতরাং তারা কিন্তু এখন লিড দেওয়ার কথা। আবাহনীর অবস্থা খারাপ, তারপরও একটা লাইনে আছে, সুতরাং এটা আপস অ্যান্ড ডাউন হয়। আমাদের আপস অ্যান্ড ডাউন হবে, আমরা অতি শীঘ্রই আমরা আগের জায়গায় পৌঁছাবো ইনশাল্লাহ। বিদেশিদের ছাড়া মাঠেও খেসারত দিতে হয়েছে কিংসকে। একদিকে বিশ্বনাথ ঘোষের লাল কার্ড, অন্যদিকে ডোরিয়ালটনের শূন্যতা। রহমতগঞ্জের সঙ্গে 1-1 গোলে ড্র করে গুরুত্বপূর্ণ পয়েন্ট খোয়ায় টেবিল টপাররা। হ্যাঁ, ডেফিনেটলি আমাদের ও হাইয়েস্ট স্কোরার, লিগের হাইয়েস্ট স্কোরার, ওরা আমরা আজকে অনেক বেশি মিস করছি। ওরা সানডে দুইজনে, এই দুইটা প্লেয়ার যদি থাকতো তো ডেফিনেটলি আমরা বলতে পারতাম, চ্যালেঞ্জে বলতে পারতাম আমরা জিতে। তারপর আমার ছেলেরা, আমাদের লোকাল প্লেয়াররা যা খেলছে আমরা সন্তুষ্ট যে না, আল্লাহ চায় তো 1 পয়েন্ট তো আমরা তো হারি নাই আর কি। আমাদের জেতাও তো ছিল, আমরা অনেকগুলো চান্স পাইছি, আমরা গোল মিস করছি। এই মিসের খেসারত আমাদের হচ্ছে 1 পয়েন্ট। হাসান সজীব, 71, মুন্সিগঞ্জ। জন্ম নিবন্ধন হয়ে গেছে ফেব্রুয়ারিতে, এবার পাসপোর্টের অপেক্ষা। মে মাসেই বাংলাদেশে লাল সবুজ পাসপোর্টও হাতে পেয়ে যাবেন যুক্তরাষ্ট্র প্রবাসী স্ট্রাইকার ট্রেভর ইসলাম। জাতীয় দলের লেফট ব্যাক জায়েন আহমেদের বাবার পরামর্শে ফাহাদ করিমের সাথে যোগাযোগ করেন ট্রেভর, আর তাতেই সমাধান হয়ে গেছে এত দ্রুতই। বার্মিংহাম সিটি এফসির ইউসুফের সাথেও যোগাযোগ করছে বাফুফে, আর রনান সুলিভানের টিমমেট নেহান হাসানকে নিয়েও কাজ শুরু করেছেন ফাহাদ করিম। বাফুফের এই ডাইনামিক ভাইস প্রেসিডেন্টের সাথে কথা বলেছেন শেখ আশিক। সঙ্গে আছেন ফাহাদ করিম, একদম বোমা ফাটানোর মতো একটা খবরই দিয়ে দিয়েছেন ফাহাদ ভাই। ট্রেভর ইসলাম চলে আসছেন বাংলাদেশে এবং তার জন্ম নিবন্ধন হয়ে গেছে হঠাৎ করেই। মানে ট্রেভর ইসলাম যে আসবে এবং তার জন্ম নিবন্ধন হয়ে যাবে, কখন আসলে এই কাজগুলো হয়ে গেল? আমাদের যে ন্যাশনাল টিম প্লেয়ার জায়ানের বাবা শরীফ ভাই আমাকে যোগাযোগ করেন, ওখান থেকে সূত্রপাত শুরু হয়। আসলে উনি বলেন যে ট্রেভর রিচড আউট জায়ানকে, অ্যান্ড ও ফেডারেশনের কারোর সাথে সরাসরি কথা বলতে চান। আমি আজকেও ওনাকে মেসেজ দিয়েছি, জায়ানের বাবাকেও আজকে আমার সাথে কথা হয়েছিল। সাফের 12 দিনের টুর্নামেন্ট হবে এবং আরও 5 দিন যদি অ্যাড করেন, অলমোস্ট 2.5 উইক্সের কমিটমেন্ট। দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট। উনি আমাকে বলেছে ওনাদের ফুটবল সিজনটা শুরু হয় অগস্ট ডিসেম্বর, 18 ফেব্রুয়ারি বোধহয় আমরা ওনার বার্থ সার্টিফিকেট আমাদের হাতে পাই। জন্ম নিবন্ধন হয়ে গেছে, পাসপোর্টটা কবে হাতে পাবেন ট্রেভর ইসলাম? সপ্তাহ 2 সপ্তাহ লাগে এখান থেকে পাসপোর্ট হয়ে ওখানে যেতে। উই উইল গেট ইট ডান ইনশাআল্লাহ। সো বাই মে উইল হ্যাভ ইট ইনশাআল্লাহ। সাফ একটা চান্স নিতে পারি, সো দ্যাটস দ্য থিং। আমি ওনাকে সুলিভান দেখে যেটা করেছিলাম, আমরা রেডি গেছিলাম যেন সাফটা আমরা টার্গেট করতে পারি। সো আই উইল কিপ এভরিথিং রেডি, and I will keep on trying. যদি উনি আসতে পারে আলহামদুলিল্লাহ। ট্রেভর তো আসলে দুর্দান্ত একজন স্ট্রাইকার, নাম্বার 9 পজিশন। স্ট্রাইকার পজিশনে কি আর কাউকে নিয়ে কোনো কাজ হচ্ছে কিনা? আমরা একটা খুবই ভালো অরিজিনাল প্লেয়ার পেয়েছি। উনি প্রাথমিকভাবে রাজি হয়েছিল এবং ওনার বেশ কিছু ডকুমেন্টেশন কাজ কিন্তু আমরা রেডি করে ফেলেছি। জায়ান হাকিম? না 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 নট, এনাকে কেউ চেনে না, সত্যি কথা। মানে সোশ্যাল মিডিয়াতে ওনার কোনো আলাপ হচ্ছে না। ইউসুফ আহমেদের পরিবারের সঙ্গে আপনার যোগাযোগ শুরু হয়েছে, সত্য কিনা? না, ইউসুফের সাথে কথা ঠিক বলেছেন আপনি। ইউসুফের সাথে আমরা প্রাইমারি কথা বলেছিলাম, ইনফ্যাক্ট ওইটা আমি দেখছি না, আমাদের ফেডারেশন থেকে আরেকজন দেখছে। বাট ইউসুফের সাথে বাংলাদেশ থেকে আরেকটা গ্রুপে যোগাযোগ করেছে। সো আই ডু নট নো ওটা কারা। সো আমি ওনার বাবাকে একটাই বলেছি যে আপনি কার মাধ্যমে আসবেন এটা আপনার ব্যাপার, বাট প্লিজ আপনার ছেলেকে পাঠান। রোনানের টিমমেট নেহান হাসান, এটার কথা আমি ফিলাডেলফিয়াতে, এটার কথা আমি অনেক শুনেছি। তার ব্যাপারে কি আপনারা আগ্রহী কিনা? ইনফ্যাক্ট আমরা তো অফকোর্স আগ্রহী। ওনার কথা ব্র্যান্ডনও বলেছেন এবং ইন্টারেস্টিংলি রোনানও বলেছেন যে আমরা ইন্টারেস্টেড, আপনারা আমাদেরকে জানাবেন। সো লেটস সি, উই উইল ওয়েট ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ফাহাদ ভাই। কথা বলছিলাম ফাহাদ করিমের সাথে, যার হাত ধরে একে একে বাংলাদেশে এসেছেন সমিত সোমের মতো ফুটবলার, এসেছেন সুলিভান ব্রাদার্সরা, আনিকা রানিয়া সিদ্দিকিরা। নিশ্চয়ই আরও অনেক ফুটবলার আসবেন এবং ট্রেভর ইসলামের অপেক্ষায় থাকবে বাংলাদেশের ভক্তরা। এবং ট্রেভরকে সাফে যদি রাজি করানো যায় ব্যাপারটা হবে দুর্দান্ত, আর সাফে না হলেও নভেম্বর উইন্ডোতে নিশ্চয়ই পাওয়া যাবে, সেটাই জানিয়েছেন ফাহাদ করিম। শেখ আশিক, 71, ঢাকা।
ম্যানেজমেন্ট পাল্টে যেন পুরোপুরি পাল্টে গেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আগের কোচের অধীনে 12 ম্যাচে মাত্র 2 বার জয়ের মুখ দেখা দলটা মাথা পাল্টানোর পর প্রথম ম্যাচেই পেয়েছে জয়। ফকিরেরপুল ইয়াং ম্যানসকে 3-0 গোলে হারিয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটরা। আরেক ম্যাচে বাংলাদেশ পুলিশকে 3-1 গোলে হারিয়েছে ঢাকা আবাহনী। বাংলাদেশ ফুটবল লিগে যাচ্ছে তাই অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। বাধ্য হয়ে কোচ আলফাজ আহমেদকে স্যাক করে ক্লাবটার নতুন ম্যানেজমেন্ট। সহকারী কোচকে দেওয়া হয় ডাগ আউটের পূর্ণ দায়িত্ব, আর সাবেক সফল ম্যানেজার আমিরুল ইসলাম বাবুকে করা হয় টিম লিডার, যার কাজ ফুটবল দলটার সাবেক দেখভাল করা। তাতেই পাল্টে গেছে দলের চিত্র। কোচ পাল্টে ফেলার সিদ্ধান্ত যে সঠিক ছিল সেটার প্রমাণও হয়েছে প্রথম ম্যাচেই। ফকিরেরপুলের জাল কাঁপিয়েছেন জয়, জুয়েল আর রাফায়েল টুডু। আর এক ম্যাচে আল আমিন, মুরসালিন আর এমেকার গোলে জিতেছে আবাহনী। আকাশী নীলদের বিপক্ষে বাংলাদেশের পুলিশের হয়ে একমাত্র গোলটা করেন বাবলু। আবারও মাঠে একসঙ্গে দেখা যাবে মেসি, নেইমারকে, এমন গুঞ্জনে সয়লাব ফুটবল দুনিয়া। MLS এর ক্লাব FC সিনসিনাটি থেকে নাকি মোটা অঙ্কের প্রস্তাব দেওয়া হয়েছে এই ব্রাজিলিয়ান সুপারস্টারকে, কিন্তু এই প্রস্তাবের ব্যাপারে কিছুই জানেন না সেলেসাও তারকা। তাজিন খন্দকারের রিপোর্ট। বিশ্বকাপে অনিশ্চয়তা, সমর্থকদের সমালোচনা কিংবা ভাগ্যের নির্মম পরিহাস, সব মিলে প্রত্যাশার জাতা কলে পিষ্ট ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র একের পর এক অগ্নি পরীক্ষা দিতে দিতে যে ক্লান্ত সেলেসাওদের তারকা ফুটবলার। কিন্তু এত সব জঞ্জালের শেষ কোথায়? একটা সুখবরের জন্য তীর্থের কাকের মতো অপেক্ষায় আছেন নেইমার। এর মধ্যেই কত শত রিউমার। কোপা সুদামেরিকানায় প্যারাগুয়ের ক্লাব দেপোট্রিভো রিকোলেটার বিপক্ষে 1-1 গোলে ড্র করার পর মাঠেই দুয়োধ্বনি শুনতে হয় সান্তোসকে। ভিলা বেলমিরোর সেই উত্তপ্ত আবহে নিজের ভবিষ্যৎ নিয়ে ওঠে গুঞ্জন। রিউমার ছড়িয়েছে যে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব FC সিনসিনাটি এই ব্রাজিলিয়ান সুপারস্টারকে দলে নিতে আগ্রহী। জানা গেছে নেইমারের বাবা ইতোমধ্যেই MLS প্রতিনিধিদের সাথে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে প্রস্তুতি নিচ্ছেন। 2026 বিশ্বকাপের পর নেইমারকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার একটি বড় পরিকল্পনা সেখানে হতে পারে। কিন্তু সেই গুঞ্জন নিয়ে এবার সরব খোদ ব্রাজিল তারকা। নেইমারের সাফ কথা, বছরের শেষ পর্যন্ত শৈশবের ক্লাবের সঙ্গে চুক্তি আছে তার, এবং সেই চুক্তির আগে তিনি অন্য কোনো কিছু নিয়ে ভাবতে রাজি নন। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার যে তাকে দলে নিতে আগ্রহী সেই খবরই নাকি জানেন না নেইমার। তবে যতই MLS এ যাওয়ার বিষয়ে নেইমার মুখে কুলু পাটুক না কেন, সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেয়া যাচ্ছে না একেবারেই। কেননা এই বছরের শেষেই তো সান্তোস থেকে বিদায় নেবেন 34 বছর বয়সী তারকা। কিন্তু এরপর কোথায় যাবেন নেইমার? এছাড়া এবারের বিশ্বকাপে স্কোয়াডে জায়গা না হলে সান্তোসে খেলেই বা কি লাভ হবে ব্রাজিলিয়ান তারকার? সব হিসেব কষে হয়তো মেসির লিগে দেখা যেতেই পারে নেইমারকে। আবারও হয়তো বন্ধু মেসির সঙ্গেই দেখা যাবে একসময়ের সতীর্থ আর চিরপ্রতিদ্বন্দ্বী দলের ফুটবলারকে। তাজিন খন্দকার, 71। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথে থাকুন।